প্রেমের উৎপত্তি কিসে শূন্য কিংবা ভাণ্ড মাঝে প্রেমের উৎপত্তি কিসে শূন্য কিংবা ভাণ্ড মাঝে কোন প্রেমে ঘুরি ফিরি হরিনিশি। হ্যালো, আমি শেলি। আজকে আসছি ডেইলি স্টারে আড্ডা দিতে। মূলত আমার বাবা একজন সাধু মানুষ ছিলেন। তো আমাদের ফ্যামিলিতে আমি 4 বোন। তো আমার বাবার আসলে খুব ইচ্ছে ছিল যে একটা বাচ্চা তার মতো হোক। কি করেছে আমি জানতাম না যে আমি গান করব বা গানের জগতে আসবো বা এরকম সাধু পথে আমার আশা হবে। এটা আমার বাবা ছোটোবেলা থেকে আমার ভেতরে এটা ঢুকিয়েছে। আমি একটু রাগী ছিলাম। তো সে আসলে চাইতেন, আছে না যে সমাজে যে জিনিসটা দেখায় যে একটা মেয়ে মানুষের বেশি রাগ হলে কি হয়, বা এটা এরকম হওয়া উচিত না। আর আমি একদমই ছেলেদের মতো ছিলাম ছোটোবেলায়। বাবা চেয়েছেন যে ওকে একটু চেঞ্জ করা দরকার, ওকে আসলে কি করা যায়। তখন সে আসলে বুঝতে পেরেছে যে আমি এই মেয়েটাকেই আমার এই মেয়েটাকে এই বাচ্চাটাকেই আমি আসলে সাধু পথে আনতে চাই। তো ওইখান থেকে সে আসলে খুব চেষ্টা করেছে আমাকে। তো তার চেষ্টার ফলেই আজকে আমার আসলে এই পথে আসা। একটু ডান পিটে ছিলাম, তো ভয়টা আমার ভেতরে খুবই কম, ছোটোবেলা থেকে খুবই কম ভয় পাই আমি। তো আমি আসলে এই বিষয়টাকে না অনেক এনজয় করতাম। আর স্টেজে যদি কোনো স্টেজে আমি দেখতাম যে অডিয়েন্স খুবই কম, তাহলে আমার ওই স্টেজে গান করতে ইচ্ছে করতো না, ছোটোবেলাতে আর কি। এখন আমি সূচনা শেলি। আমার তো অনেক কি বলবো ছেলে মেয়ে আছে যারা আমাকে আসলে মা বলে ডাকে। যখন একটা মানুষ মা হয়ে যায় বা আমি আসলে মা হতে চাই, আমি যদি মা হতে পারি তাহলে আমার একটা মা সব কিছু পারে। প্রথমে একটু প্রবলেম হতো, যেমন আমাদের বাংলাদেশে মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এটা নিয়ে কিন্তু অনেক কিছু এখনও অনেক 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 কিছুদিন আগে অনেক কিছু হয়ে গেল। আমার গ্রামেও আমাকে অনেক মানুষ দেখেই বলে যে আমি নাকি হিন্দুদের মতো চলি, আমাকে দেখে বলে যে তুমি হিন্দু কিনা। কিন্তু আমার কাছে তো ওই ব্যাপারটা প্রথম খুব প্রবলেম হতো। এখন যে ব্যাপারটা, এখন আমার গ্রামের প্রত্যেকটা মানুষ চেঞ্জ হয়ে গেছে। এটা আমার বিশেষ ভালো লাগা যে আমার মতো এত ক্ষুদ্র একটা মানুষকে দেখে, আমার চলাফেরা দেখে যে আমার টোটাল গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা আমার কাছে অনেক ভালো লাগা। গ্রামে যে বাড়িটা আছে সবাই বলে আশ্রম, আমি আশ্রম বলি না, আমি বাড়িই বলি। তো ওখানে আমিও অতিথির মতো, সবাই যায় যেমন আশ্রমে, আমিও যাই ওরকম আশ্রমে। সব সাধুগুরু আসে। আমাদের গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীকোল। 15ই ডিসেম্বর সাধু সঙ্গটা হয়। তো ওখানে গ্রামের সবাই আসে, সবাই, কোনো মানুষ থাকে না। ওরা আরও দেখা গেছে যে সাধু সঙ্গের 6 মাস আগে থেকে আমাকে সবাই বলতে থাকে, সাধু সাধু সঙ্গটা কবে হবে। আগে এই জিনিসটা ছিল না, এখন হয়ে গেছে। সবাই এখন আসলে ওয়েট করে আমাদের বাড়ির সাধু সঙ্গটার জন্য। ওই দিনটা এলে অনেক সাধুগুরুর চরণ ধুলি পাওয়া যাবে, বা এরা দেখতে পারবে, সাধারণ মানুষ যারা কখনো সাধু দেখেই নাই ওরাও দেখতে পায়। তো এটা আসলে খুবই ভালো ব্যাপার, এখন খুবই ভালো ব্যাপার হয়ে গেছে আমাদের গ্রামের মধ্যে। ছোটোবেলায় আমি যেমন আমার বাবা আমার গানের টিচার আমার বাবা। আর হচ্ছে আছে না যে মানব জন্ম সফল করার জন্য একটা গুরু ধরতে হয়, যে আমাদের সাধু পথের যে গুরু ছাড়া আসলে কেউ পার হতে পারবে না। এটা হচ্ছে লালন শাহর মূলত কথা। তো ওইখান থেকে যে মানব জন্মে যে গুরুটা ধরতে হয়, সেই গুরু হচ্ছে আমার ফকির নহির শাহ। গানের টিচার হচ্ছে আমার বাবা। যে জিনিসগুলো বেশি মনে পড়ে গান করতে গেলে, সেটা আমার শুধু এখন না, সারা জীবনই মনে পড়বে। সেটা হচ্ছে বাবার শেখানোর টাইমগুলো, যে সে আমাকে এক লাইন করে গেয়ে শেখাচ্ছে, আমি ওই একটা লাইন নিচ্ছি। এই জিনিসের মতো আর কোনো কিছু হবে না আসলে। ওই জিনিসটাই খুব বেশি মনে পড়ে। না, কারণ আমার বাবা নিজে গান করতেন আর আমার ফ্যামিলি ফুল সাপোর্ট করে আমাকে। একটা মেয়ে মানুষ গান করতে গেলে কত কিছু হয়, যে মেয়ে গান করছে আর গ্রাম থেকে একটা মেয়ের গান করা বিশাল ব্যাপার। যে একটা মেয়ে গান করছে গানের দলে যাচ্ছে, গান বাজনা ভালো না, এসব কথা প্রচুর শুনতে হয়েছে আমার ছোটোবেলায়। কিন্তু যখন একটু করে বড় হয়েছে, ওরা দেখছে, একটু করে দেখতে তখন ওরা না একাই বুঝে গেছে, কোনো কিছু বোঝানোর আর নেই। কারণ আমি যে গান করছি গ্রামের মধ্যে, আমি একটা মেয়ে, এটা তো গ্রামের সবাই আমাকে ফলো করছে যে আমি কি করছি। তো যখন ওরা দেখবে আমার সব কিছুই পজিটিভ, তখন কিন্তু ওরা আমাকে নিয়ে আর কোনো কিছু নেগেটিভ বলতে পারবে না। তো আমি না ছোটোবেলা থেকে ওই জিনিসটাই চেষ্টা করেছি, যে আমি যেখানে থাকবো যদি আমার নিজের গ্রামের মানুষ আমাকে
ওইভাবে রেসপেক্ট না করে, তাহলে বাইরের মানুষ কখনোই করবে না। তাহলে আমাকে রেসপেক্ট করতে হলে রেসপেক্ট যাতে করে সেই কর্মগুলো অবশ্যই আমাকে করতে হবে। 8-10 জন সাধারণ মানুষের মতো চললে তো আর সাধারণ মানুষ আমাকে রেসপেক্ট করবে না। এখন যে ব্যাপারটা, ধরো আমরা বলছি লালন সাজির একটা বাণী করছি, সত্য বল সুপথে চল ওরে আমার মন। তো এই 4টা লাইন যদি কেউ বোঝে, তাহলে আর তার জীবনে আর কোনো কিছু লাগবে না, যে অনেক সাধনা, অনেক কিছু অনেক ধ্যান, এত কিছু করতে হবে না। জাস্ট এই 4টা লাইন যদি কেউ বোঝে বা মেনে চলে। আমি মন থেকে চাই সাধুগুরুর সেবা করতে, সাধুগুরুর সেবা করতে চাই, সাধুগুরুর ভক্ত হইতে চাই, একজন ভক্ত রূপে, যাতে সবাই আমাকে চেনে যে হ্যাঁ আছে একজন ভক্ত আছে। আমি গুরু হতে চাই না কখনো, এর জন্য শিল্পীও হতে চাই না আসলে। SVF আমি প্রথমে যে গানটা করেছিলাম সেটা হচ্ছে ওরা রবীন্দ্রনাথের গানের সাথে লালন সাজির গানের একটা মিক্স আর কি ওরা করেছিল। তো ওখানে 4টা লাইন আমি করেছিলাম। আমি যে লালনের শিল্পী, ওরা কিন্তু এই জিনিসটা করেনি। ওরা ঠিক বুঝেছে যে যতই ও লালনের শিল্পী হোক, ওকে দিয়ে একটা রবীন্দ্রনাথের গান করানো যায়। তো আমাকে দিয়ে ওরা রবীন্দ্রনাথের গান করেছে। গানটা খুব ভালো যাচ্ছে আর কি, দর্শক দেখছে। আমার খুব ভালো লেগেছে গানটা। কোক স্টুডিও অর্ণবদা আসলে আমাকে কি বলবো, ডেকে নিয়ে যাওয়ার মতো। আমাকে আগে থেকে পরিচিত ছিল আমার সাথে, অর্ণবদাদের, তারপরে আনুষী বুবু। তো ওরা আমার গান অনেক আগে থেকেই শুনছে। যখন কোক স্টুডিও আসে তখন আর কি কোক স্টুডিওতে ওরা আমাকে গান করার জন্য বলে, তো করি। তারপর বাংলাদেশের অরণ্য আনোয়ারের একটা সিনেমায়, পরিমণির মা সিনেমায় গান করেছিলাম একটা, ওটা রিলিজ হয়ে গেছে। আরেকটা সিনেমায় করেছি, ওটা রিলিজ হয়নি এখনও। ইন্ডিয়ার আরেকটা সিনেমায় গান করেছি, ওটাও রিলিজ হয়নি এখনও, হয়ে যাবে আর কি। একতারা ডুগি নিয়ে একদম মাটির ফুলের মতো মাটিতে বসে, হ্যাঁ, আখড়াগুলোতে গেলে তখন আসলে গান করে যে ফিলটা পাওয়া যায়, সেটা তো ক্যামেরার সামনে আসলে ওরকম পাওয়া যায় না। ক্যামেরার সামনে তো অন্যভাবে বলতে হয়, একটু সাজিয়ে গুছিয়ে, বা যখন রেকর্ডিং করে তখন তো ওই গানগুলো তো মেকআপ করার মতো। আর যেটা সেটা হচ্ছে ওই আখড়াই ভাব, সেটা শুধুমাত্র আশ্রমে গেলেই পাওয়া যায়। আমি ছোটবেলা থেকেই অনেক কিছুই বাজানোর চেষ্টা করি আর কি। মানে আমার ইচ্ছা যে যন্ত্রটাই ধরি, যদি একটু বাজে তাহলে এটা আমার কাছে খুব ভালো লাগবে, যে হ্যাঁ আমি ধরলাম, এটা বাজছে, এটা একটা ভালো লাগে না? তো ওরকম ছোটবেলা থেকে চেষ্টা করেছে। হারমোনিয়াম, মন্দিরা, একতারা ডুগি, দোতারা, ইউকেলেলে, আমরা এরকম যা আছে আশেপাশে সব কিছুই টুকিটাকি বাজানোর চেষ্টা করি আর কি। সাইজির বাণী করতে হলে মাটির যে ভাবটা, আদি যে ভাবটা, সেটা আনতে গেলে না লালন শাহর যন্ত্র আসলে একতারা ডুগি, যেটা এখন বাংলাদেশে খুবই কম। ছেলে শিল্পীরা অনেক আছে, ফকির যারা, সাধু ফকির, ওনারা আসলে একতারা ডুগি ইউজ করে। আর আমরা যারা এই বয়সী শিল্পী আছি, তারা তো একতারা ডুগির কথা ভাবতেও পারি না। তো এটা হচ্ছে ফকিরি যন্ত্র। তো বিশেষ ভালো লাগার যন্ত্র আর কি একতারা ডুগি। বাউল সঙ্গীত আসলে মানুষকে নিজেকে চেনাতে সাহায্য করে। প্রত্যেক আউলিয়া, বাউল, ফকির, সাধু, এরা কিন্তু সবাই বলে গেছে যে নিজেকে চেনো। এই বাউল পাটে না নিজেকে চেনার যে ব্যাপারটা, ওই পথটা মানে দেয়া আছে। বাউলরা জানে ওই জিনিসটা, যে মানুষ নিজেকে কিভাবে চিনতে হয়। সেটা হচ্ছে যার ভাবে মুড়েছি মাথা। ওই গানটা আসলে ইন্ডিয়া থেকে করা। আমার ইচ্ছা ছিল যে আমার যে প্রথম যে মিউজিক ভিডিওটা হবে বা যে গানটা হবে, যে গানটা আমি বানানো হবে, সেই গানটা অবশ্যই বাংলাদেশ থেকে না হোক, ইন্ডিয়া থেকেই হোক, এটা আমি চেয়েছিলাম। আমি জানি না মানে সবাই আমার এই কথাটাকে কিভাবে নিবে। আসলে আমার ওই গানটা করে দিয়েছিল হচ্ছে অরিজিৎ সিং, ওর স্টুডিও থেকে করা হয়েছিল ওটা। না, দাদার সাথে আমি কোনো কাজ করি না, ওর স্টুডিওতে আমি কাজ করেছি। আমার দিব্যজ্ঞানী যে ব্যান্ড, এটা মানে বাংলাদেশেই ছিল। তো আমি চেয়েছিলাম যে ইন্ডিয়াতেও আমার একটা ব্যান্ড হোক, দিব্যজ্ঞানী। তো সেটা হয়েছে, এখনও আছে, কাজ চলছে, শোটও হচ্ছে। আমার যেটা মনে হয় যে বাংলাদেশে এটা করতে হলে বাংলাদেশের যারা মাথা আছে আর কি, এই মানুষগুলোকে লালন সাইজির একটা মানে লালন সাইজিকে নিয়ে একটা সাবজেক্ট বের করা উচিত, বা একটা বই বের করা উচিত, যেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। বা এটা হতে পারে, আমি যেটা মনে করি, আমার কাছে যেটা মনে হয়, আমি বলি যে একটা বাচ্চা যখন ছোটোবেলা থেকে পড়াশোনা করছে, স্কুলে গেল, তখন থেকে একটা বই মানে রাখা উচিত লালন শাহর,
যে অনেক বেশি, মানে সত্যের বাণী সত্যি জ্ঞান, যে জ্ঞানটা বাচ্চাদের ছোটবেলা থেকেই দেওয়া উচিত, তাহলে না ও বড় হলে বিষয়টা বুঝতে পারবে। তাহলে হুট করে বড় হয়ে গেছে, ওকে ওর মধ্যে জ্ঞান ঢোকাতে চাইলে ও পারবে না। 100 সাধুর কাছে ঘুরে আমি সঠিক তত্ত্বটা নিলাম, একটা বই বের করার জন্য যা যা করা দরকার। এরকম আছে তো জ্ঞানী মানুষ যারা সত্যি সত্যি জ্ঞানী, তো এদের থেকে ঘুরে ঘুরে কিছু নিয়ে আমি মনে করি একটা সাবজেক্ট বের করা উচিত, যেটাতে মানে তাহলে আর এই যে যে পৃথিবীর উপরে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এখনও একটা মানুষের মধ্যে আমরা এখনও এটাই করতে পারলাম না যে আমরা মানুষ। আমরা এখনও জিজ্ঞেস করি আপনি কোন ধর্মের, আপনি কি হিন্দু না মুসলিম, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি। আর লালন শাহ বলেছে যে শুধু লালন শাহই না, অনেক জ্ঞানী ব্যক্তি বলেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এত বড় বড় আউলিয়া, এত বড় বড় সাধক, দার্শনিক এরা এসে বলে গেছে, তাতেও যদি একটা সমাজ চেঞ্জ না হয়, আমি সূচনাশীলী বলে কতটুকুই বা চেঞ্জ করতে পারবো। কিন্তু হ্যাঁ, প্রত্যেকের মাথায় যে জিনিসটা আছে, আমি যেমন বললাম যে একটা সাবজেক্ট বের করা উচিত লালনের কথার। অবশ্যই এখন যে পড়াবে, লালনের এই বইটা যে পড়াবে, সেই টিচারেরও অনেক জ্ঞানী হওয়া উচিত, তাহলে তো সেও বোঝাতে পারবে না। তো আমার মনে হয় এই জেনারেশনকে যদি এরকম বানাতে হয় বা এরকম শেখাতে হয়, তাহলে অবশ্যই বাচ্চাকাল থেকেই ওদেরকে শেখানো উচিত। আমার যে চাওয়াটা, যে লালন সাহেজির বাণী, এই যে বাণী, জ্ঞানের বাণী, সত্যের বাণী, শুধুমাত্র আমাদের দেশে না, সারা বিশ্বে এই বাণীটা ছড়িয়ে যাক। আর এটা হচ্ছে আমি আমার দিক থেকে চেষ্টা করব যে সারা বিশ্বে লালন সাহেজির বাণী যাতে ছড়িয়ে পড়ে। আমি যতটুকু পারি নিজের দিক থেকে নিজে চেষ্টা করব আর কি। সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারি, সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারি, প্রেম প্রেম বলে করি কাট কাচারি, প্রেম প্রেম বলে করি কাট কাচারি, প্রেমের উৎপত্তি কিসে শূন্য কিংবা ভাণ্ড মাঝে, প্রেমের উৎপত্তি কিসে শূন্য কিংবা ভাণ্ড মাঝে, কোন প্রেমে ঘুরি ফিরি অহর্নিশি, কোন প্রেমে ঘুরি ফিরি অহর্নিশি, প্রেম প্রেম বলে করি কাট কাচারি, প্রেম প্রেম বলে করি কাট কাচারি।